এখন কোন অবস্থায় যদি ইন্ডিয়ার অবস্থা পাকিস্তানের মতো হইতো, যদি পা পিছলেও পড়ে যেত, ধরেন পাকিস্তানের সাথে ওই ম্যাচটিতে ভারতের অবস্থা এতটা ভালো ছিল না যতটা আজকে আপনি দেখতেছেন। অনেকে সৌরভ গাঙ্গুলি, কলকাতার দাদা, প্রিন্স অফ কলকাতা, তাকে নিয়ে নানাবিধ প্রশ্ন করেছিলাম। আজকে এত উন্নতি আমরা দেখতেছি, সেই উন্নতির পিছনে কিন্তু হাত কিন্তু সৌরভ গাঙ্গুলি। দেখেন চারটা স্পিনার এই যে একটা স্ট্র্যাটেজি ফলো করলো, এটা কিন্তু গৌতম গম্ভীরের কাজ। রোহিত শর্মা, গৌতম গম্ভীর, তারা দুজনে কিন্তু ক্রিকেটে অত্যন্ত বড় নাম, একজন ক্যাপ্টেন, একজন কোচ। কিন্তু ভারত যদি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী না হয়ে গ্রুপ স্টেজে পাকিস্তানের মতো বিদায় নিত, তাহলে তাদের অবস্থা কি হতো একটু কমেন্টস করে জানাবেন। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আগ পর্যন্ত কিন্তু ভারতীয় দলের বর্তমান অবস্থা কিন্তু আজকের ন্যায় ছিল না। কেন বলতেছি, আপনাদের মনে আছে কি চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের পারফরমেন্স কেমন ছিল, গৌতম গম্ভীরকে নিয়ে কোন ধরনের চর্চা হচ্ছিল। এমনকি নিউজিল্যান্ডের সাথে প্রায় মনে হয় 20-30 বছর পর ঘরের মাটিতে যে কোনো হোয়াইট ওয়াশ হওয়ার একটি সিরিজের যেই কথা আপনারা জানতে পেরেছিলেন, এই ধরনের সিরিজ কিন্তু ভারত তাদের ইতিহাসে মনে হয় 20-30 বছর মনে ভুল বলে ফেলছে, সংখ্যাটা মনে হয় 70-80 বছর হইতে পারে, একজ্যাক্ট নাম্বারটা আমার এই সঠিক ধারণাটা নাই। তো বুঝতেই পারছেন দুজন প্লেয়ার কিন্তু খুবই চাপের ছিল। এখন তারা যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল, দুজনই কিন্তু সেফ। রোহিত শর্মাও কিন্তু ফর্মের যে তুঙ্গে ছিল, বিষয়টা এরকম না। ফাইনালে তিনি সাম্য যেভাবেই হোক তিনি একটা পারফরমেন্স দিয়েছেন, 70+ তিনি রান করেছেন, খুবই ভাইটাল একটি রান। অন্যদিকে গৌতম গম্ভীরও যে একদম বাজে পারফরমেন্স করেছে, বিষয়টা এরকম না। দেখেন টিম প্ল্যানিংয়ের একটা ব্যাপার থাকে, কাকে আপনি দলে নেবেন, পিচ কন্ডিশন ওয়াইজ কিভাবে আপনি কাকে কোন সময় খেলাবেন। দেখেন চারটা স্পিনার এই যে একটা স্ট্র্যাটেজি ফলো করলো, এটা কিন্তু গৌতম গম্ভীরের কাজ। প্লাস ক্যাপ্টেনেরও ভূমিকা আছে, কিন্তু তাদের দুজনের কম্বিনেশনে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া। অন্য কোনো দল কিন্তু এই ধরনের হার্ড কল নিতে পারে না। আপনারা যদি খেয়াল করে থাকেন, অন্য কোনো দলের কাছে এই চারজনের মতো সমতুল্য বলারও নাই। আপনি দেখেন ইন্ডিয়ারও কিন্তু এই ধরনের কোনো বোলিং অ্যাটাক কোনো সময় ছিল না। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। আপনারা যদি একটু খেয়াল করে থাকেন, 50 ওভারের ক্রিকেটে তাদের পাওয়ার প্লেতে বোলিং করার অপশন রয়েছে, এমনকি ডেথ ওভারে বোলিং করার জন্য তাদের কাছে স্পিনার রয়েছে। আপনারা যদি এবার ইন্ডিয়ান স্কোয়াডের স্পিনারগুলোকে একটু খেয়াল করে থাকেন, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা সুন্দর কিন্তু বসিয়ে আছে। এখন কথা হচ্ছে তাদেরকে নিয়ে কোন ধরনের এক্সপেকটেশন ছিল আপনাদের। দেখেন অবশ্যই কিন্তু এখানে গৌতম গম্ভীরের ভূমিকা একটু যদি না বলি তাহলে কিন্তু হচ্ছে না। দেখেন তারা কিন্তু দুবাইতে যে এত বেশি খেলা নাই, কিন্তু দুবাই পিচ সম্পর্কে তারা এত বেশি ধারণা কীভাবে পেল যে এখানে স্পিন এত বেশি কার্যকরী হবে। জাসপ্রীত বুমরা যেখানে ইনজুরি ছিল, তার রিপ্লেসমেন্ট হিসেবে বরুণ চক্রবর্তীকে দেওয়া হয়েছে। এই জিনিসটা তো হওয়ার কথা ছিল না। আমরা তো সবাই ধরে নিয়েছিলাম যেহেতু বুমরা ইনজুরিতে পড়ে গেছে, তো মোহাম্মদ শামি তো দলেই আছে, তো দেখা যাচ্ছে যে মোহাম্মদ সিরাজকে দলে ডাকার কথা ছিল, কিন্তু না, তাকে না নিয়ে কাকে নিল, বরুণ চক্রবর্তীকে। এটার পিছনে আমি বলবো যে গৌতম গম্ভীরের অবশ্যই হাত আছে। কারণ কি, তিনি এতটাই খেলা সম্পর্কে ধারণা রাখেন। কেন ধারণা রাখেন এটার যদি উত্তর আমি দিতে হয় তাহলে একটু পূর্বে যেতে হচ্ছে। আপনারা যদি গৌতম গম্ভীরের একটু ব্যক্তিগত ক্রিকেটিং লাইফটা একটু দেখে আসেন বা কোচিং লাইফটা একটু দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন তার জার্নিটা কেমন ছিল। আমরা যদি শুরু করি 2007 থেকে, 2007-এর টি20 বিশ্বকাপের ফাইনালে তিনি কোন ধরনের ইনিংস খেলেছিল সেটা আপনাদের মনে আছে কি? 70-এর উপরে তিনি রান করেছিলেন ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে। এমনকি 2011 সালের বিশ্বকাপে যেটি ঘরের মাটিতে মুম্বাইতে হয়েছিল, যেখানে মহেন্দ্র সিং ধোনিকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছিল, ওই ম্যাচে কিন্তু গৌতম গম্ভীর 97 রানের একটি অনবদ্য ইনিংস দিয়েছিল। ওই ইনিংসের মাঝখানে তিনি কিন্তু বিরাট কোহলির সাথে পার্টনারশিপ করেছিলেন, মহেন্দ্র সিং ধোনির সাথে পার্টনারশিপ করেছিলেন। এক পর্যায়ে কিন্তু ভারত খুব চাপে পড়ে গিয়েছিল, কারণ কি সচিন টেন্ডুলকার এবং তার পার্টনার বীরেন্দ্র সেহবাগ কিন্তু খুব সহজে আউট হয়ে গিয়েছিলেন। সুতরাং বুঝতেই পারতেছিলেন তার খেলোয়াড় হিসেবে ভূমিকা কতটুকু আগের দুটি কাপ নেওয়ার ক্ষেত্রে। এখন আসেন বর্তমানে কি হলো, তিনি যখন কোচিংয়ের সাথে যুক্ত হলেন, কোচিংয়ের আগে আরেকটু কথা বলতে হয়, প্লেয়ার হিসেবে যখন তিনি কলকাতা নাইট রাইডার্স ছিলেন, 2012 সালে তিনি কলকাতাকে কাপ জিতাইছেন, এমনকি 2014 সালে তিনি কলকাতাকে কাপ জিতাইছেন। গেল এই ধরনের কথা। খেলোয়াড় হিসেবে তার প্রাপ্তি এতটুকু গেল, তিনি বড় বড় টুর্নামেন্টে বড় বড় কাপ জিতাইছেন। ক্যাপ্টেন হিসেবে তিনি কলকাতাকে, যখন তিনি কোচিংয়ের দায়িত্ব নিলেন 2023, 2022, 2023 এই সময় তিনি লখনৌ সুপার জায়ান্টসের কোচের দায়িত্ব নিলেন। প্রথম মৌসুমেই তিনি দলকে কি করলেন, প্লে অফসে নিয়ে গেলেন। দ্বিতীয় মৌসুমে একই ধারাবাহিকতা বজায় রাখলেন। পরের বছর কি করলেন, তিনি লখনৌ সুপার জায়ান্টস থেকে গেলেন কলকাতা থেকে তিনি মেন্টর হলেন। কি করলেন, কলকাতাকে তিনি কাপ জিতাই দিলেন। কলকাতা আবার এত বছর পরে শিরোপা জিততে পারল। এখন সেই ধারাবাহিকতা থেকে কি করলো, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাকে সরাসরি কোচের দায়িত্ব দিয়ে দিল, রাহুল দ্রাবিড়ের হাত থেকে কোচের দায়িত্ব সরায়া।
বুঝতেই পারতেছেন তার কাছে চাপ কতটুকু ছিল। সে চাপ তিনি গ্রহণ করলেন, কিন্তু চাপ নিতে নিতে কী হলো, দুটা সিরিজে কিন্তু তার পারফরমেন্স দুর্দান্ত বাজে ছিল। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ, এমনকি বর্ডার গাভাস্কার ট্রফিতে নাকচুবানি হার। এই অবস্থায় যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেল, দেখেন গৌতম গম্ভীর কোন ধরনের ট্যাকটিক্স ফলো করেছেন। তিনি পিচটাকে এত সুন্দরভাবে রিড করেছেন, বলার বাইরে। তিনি বুঝতেই পেরেছেন যে এখানে পেস বোলারদের কোনো খাওয়াই নেই। আপনি যদি ফাইনালের ম্যাচটাও খেয়াল করে থাকেন, মোহাম্মদ শামির লাস্টে 4-5 ওভার যে বোলিং করেছেন সম্ভবত 50 রান দিয়েছেন, আর হার্দিক পান্ডিয়ার তো কোনো খাওয়াই নেই এখানে। তার যে ক্রিকেট নলেজ এতটাই হাই, এটা নিয়ে আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কারণ হচ্ছে তিনি দেখেন খেলোয়াড়ের জীবনেও কিন্তু তিনি বড় বড় ম্যাচগুলোতে পারফরমেন্স দিয়ে গেছেন, এমনকি তার জীবনের প্রথম বড় কোনো আইসিসি ইভেন্টে তিনি কিন্তু কাপ নিয়ে এসেছেন। রাহুল দ্রাবিড়কেও কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না, কারণ তিনিও কিন্তু 2024 সালে টি20 বিশ্বকাপ এনে দিয়েছিলেন, কিন্তু তার উত্তরসূরি হিসেবে যখন গৌতম গম্ভীর যোগ দিলেন, তিনিও কিন্তু একদম নেহাত খারাপ কোনো রেজাল্ট এনে দেন নাই। কারণ কি, তিনি কিন্তু 24 সালের পরে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কাপ টেনে দিয়েছেন। এখন কোন অবস্থায় যদি ইন্ডিয়ার অবস্থা পাকিস্তানের মতো হইতো, যদি পা পিছলেও পড়ে যেত, ধরেন পাকিস্তানের সাথে ওই ম্যাচটিতে হারলো, এমনকি গ্রুপ স্টেজে বাংলাদেশের সাথে বা অন্য কোনো টিমের সাথে তারা একটি ম্যাচ হারলো, তাহলে কি হতো, পাকিস্তানের মতো তারা গ্রুপ স্টেজে বিদায় পড়ে যেত। তখন কি গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা কি ইন্ডিয়ান টিমে স্থায়িত্ব পাইতো? এই প্রশ্নটির উত্তর কিন্তু আমি আপনাদের কাছে বারবার জানতে চাইব। রোহিত শর্মার ক্যারিয়ার সম্পর্কে আপনারা সবাই ভালো মতো অবগত আছেন। তিনি 3টি ডাবল সেঞ্চুরি করেছেন ওডিআই ফরম্যাটে, টি20 একটি কাপ নিয়ে এসেছেন, এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিনি আবার কাপ নিয়ে এসেছেন। এখন তিনি কি 27 পর্যন্ত খেলতে পারবেন কিনা সেটা নিয়ে আমার মনে আর কোনো ডাউট নেই। কারণ হচ্ছে এই দুটি কাপ নেওয়ার পরে তিনি নিঃসন্দেহে ভারতের 3 নম্বর ক্যাপ্টেন। কোন সিরিয়ালে আমি বলতেছি, 1 নম্বর ক্যাপ্টেন কপিল দেব, নিঃসন্দেহে 2 নম্বর ভালো ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, নিঃসন্দেহে 3 নম্বর রোহিত শর্মা। কারণ কি, আপনাকে জাজ করতে হবে কাপের উপর ভিত্তি করে আপনি কতটা আইসিসি ট্রফি দেশকে জিতাইতে পারছেন। দেখেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও কিন্তু তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন। বলতেছিলাম রোহিত শর্মার কথা, 5টি কাপ, এটি কিন্তু নেহাত কম না। মহেন্দ্র সিং ধোনিরও আছে 5টা, তারও আছে 5টা। সুতরাং বুঝতেই পারতেছেন ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল যে রোহিত শর্মা মাঝখানে বিদ্যমান, এই জিনিসটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা অনেকেই সৌরভ গাঙ্গুলি, কলকাতার দাদা, প্রিন্স অফ কলকাতা, তাকে নিয়ে নানাবিধ প্রশ্ন করেছিলাম। তিনি যখন বিসিসিআইয়ের প্রধান ছিলেন, তাকে যে কোনো কারণে সরাই দেওয়া হয়েছে। তিনি কিন্তু এই বোল্ড একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, বিরাট কোহলির কাছ থেকে কিন্তু এই ক্যাপ্টেন্সিটিকে সরাইয়া দিয়েছিলেন রোহিত শর্মার কাছে। দেখেন আজকে তার প্রতিদান কিন্তু ইন্ডিয়া পাচ্ছে, কিন্তু সৌরভ গাঙ্গুলিকে পাচ্ছে এই প্রতিদানটি। সৌরভ গাঙ্গুলিকে কিন্তু অনেক তুচ্ছ করা হয়েছিল, এখনও তাকে ওই ধরনের সম্মান দেওয়া হচ্ছে না। ইন্ডিয়ান ক্রিকেটে যে আজকে এত উন্নতি আমরা দেখতেছি, সেই উন্নতির পিছনে কিন্তু হাত কিন্তু সৌরভ গাঙ্গুলি। আপনি দেখেন ইন্ডিয়াকে তিনি কোন পর্যায়ের খেলোয়াড়গুলোকে এনে দিয়েছেন, যুবরাজ সিং বলেন, মোহাম্মদ কাইফ বলেন, তারপরে MS ধোনি বলেন, এমনকি এই ওপেনার বীরেন্দ্র সেহবাগ বলেন, তাদেরকে কিন্তু সবাইকে তিনি নিয়ে এসেছেন। বুঝতেই পারতেছেন তার অবদানটা কতটুকু। এই প্লেয়ারগুলোর আপনি কন্ট্রিবিউশন দেখেন ইন্ডিয়ান ক্রিকেটে, তাদের হাত ধরেই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে রাইজ করে গেছে। বোলিংয়ে জাহির খানকে নিয়ে এসেছেন, হরভজন সিংকে তিনি নিয়ে এসেছেন। বুঝতেই পারতেছেন তার অবদানটা কতটুকু। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে যথেষ্ট সম্মান দিতে পেরেছে, এ হচ্ছে শেষ কথা। তো আজকে বিদায় নিলাম। এখন খাদের কিনারার প্রান্ত থেকে কিন্তু তারা আবার ঘুরে দাঁড়াইছে, বলছিল রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের কথা। তাদের জন্য শুভকামনা রইল। যদি হেরে যেত তাহলে কোন ধরনের পদক্ষেপ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড নিত, একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।